বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আরাফাত। মিস্টার মিনিস্টার, স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। 1 ঘন্টা ধরে আমরা কথা বলবো। তো আমি প্রশ্ন করব, প্রশ্নগুলো সাধারণ মানুষের, দর্শকদের বা যেভাবে বলেন না কেন দেশের নাগরিকদের। সো আপনি কি সব প্রশ্নের উত্তর, মানে আমি যেগুলো প্রশ্ন করবো আপনি উত্তরগুলো এড়িয়ে যাবেন, ডিক্লাইন করবেন, নাকি র্যাশনাল উত্তর দেবেন? কোনো প্রশ্ন এড়িয়ে যাব না, সবগুলোর উত্তর দিব। থ্যাংক ইউ। এবং আপনাকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাতে চাই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমরা গত কয়েক বছর ধরে প্রচুর কথাবার্তা বলেছি, প্রচুর লেখালেখি হয়েছে এবং আইনটি সংশোধন হয়েছে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট হয়েছে। আপনি মাত্র 2-3 দিন আগেই বিশ্ব গণমাধ্যম দিবসে, মুক্ত গণমাধ্যম দিবসে আপনি একটি অনুষ্ঠানে বলেছিলেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে মামলাগুলো এখনও চলমান, সেটি আপনি নিশ্চিত নন, তবে আপনি এটা আইনমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তারপরে আমি দেখলাম একদিন পরেই আপনি অন্য আরেকটি অনুষ্ঠানে বলেছেন যে ইতিমধ্যেই আপনি আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং মোটামুটি আপনার ধারণা যেটি থাকা উচিত নয়, সেজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু তার বাইরে আমার অন্য আরেকটা কথা আছে যে সাধারণভাবে একটা পারসেপশন, এবং আপনি মন্ত্রী হওয়ার পর আপনার অ্যাক্টিভিটিসও সেটা দেখা গেছে, সাধারণভাবে একটা পারসেপশন ছিল যে আপনি হয়তো মন্ত্রী হলে পররাষ্ট্র দপ্তর পেতে পারেন। এটা সাধারণভাবে ধারণা ছিল, অনেকেই ধারণা পোষণ করেছেন। কেননা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে অনেক কিছু করবার সুযোগ কম থাকে। আপনার আগে যারা ছিলেন পূর্বসূরীরা, তারা অধিকাংশ ক্ষেত্রেই তাদের রোলটা খুব একটা পজিটিভলি অনেকে সাধারণ মানুষের কাছে বা সংবাদ মাধ্যমের কাছে মনে হয় না যে তারা আসলে এক ধরনের সাপ্রেশন, অপারেশন এগুলো নিশ্চিত করবার জন্য এক ধরনের ভূমিকা রাখেন। তো সেখানে একটা বড় আপনি কতটা কমফোর্টেবল আমি জানি না, বা আপনি কি প্রেজেন্ট করবেন আমাদের সামনে, আমাদের জন্য, সংবাদ মাধ্যমের জন্য, সেটা আপনার কাছ থেকে শুনতে চাইব। আরেকটা জিনিস, আমরা এর আগে জানি যে আপনি বাই ইলেকশনে যখন জিতলেন, ইতিমধ্যে আপনি 2বার এমপি, আপনি পেছন থেকে অনেক কাজ করেছেন দলের জন্য, সরকারের জন্য। এখন আপনি প্রকাশ্যে এবং পেছনে দুভাবেই কাজ করছেন। প্রশ্ন আপনার কাছে আমার। না, অবশ্যই, আমি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি মনে করি অতীতেও যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তারা তাদের রোলটা, পারফরমেন্সটা তারা তাদের মতো করে করেছেন এবং খুব ভালো করেছেন। আমার বিশ্বাস ভালো করেছেন বলে গত 15 বছরে কিন্তু অনেক দিক থেকে আমরা এগিয়েছি, এটা আমার ওপিনিয়ন। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে কাজ যেটি বলছেন, হ্যাঁ আমি কাজের মানুষ, আমি কাজ করতে চাই। আমি কখনো চিন্তা করি না যে আসলে কোন পদে কিভাবে আছে। আমি বাংলাদেশের রাজনীতি, ভূ রাজনীতির যে চ্যালেঞ্জগুলোকে হলিস্টিক্যালি দেখি। আমি যেখানেই থাকি, যে বাস্তবতায় থাকি, যে কাজটা করা প্রয়োজন আমার দেশের জন্য, দেশের মানুষ সমাজের জন্য, বা মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন বাংলাদেশকে মিডল ইনকাম কান্ট্রি, তারপর উন্নত দেশে নেওয়ার, সেই ভিশন বাস্তবায়নের জন্য আমার যে কোনো জায়গা থেকে যে কোনো কন্ট্রিবিউশনের ক্ষেত্রে আমি সবসময় সচেষ্ট থাকি। আমি পলিটিক্সটাকে ওভাবেই নিয়েছিলাম সবসময়। আমি কখনো পলিটিক্সটাকে ক্যারিয়ার হিসেবে নেইনি। আমি নিয়েছিলাম যে আমার কাজের মধ্য দিয়ে যদি কোনো পরিবর্তন আসে সমাজে, সামাজিকভাবে বৃহত্তর পরিসরে, সেটি আমার সাফল্য। কাজে ওই জন্য আমি কখনো অন্য কোনোভাবে চিন্তাও করিনি। তো যাই হোক, আমি আজকে দায়িত্বপ্রাপ্ত হয়েছি, দায়িত্ব নিয়েছি এবং সেটি আমি সাফল্যের সাথে মানে পূরণ করার চেষ্টা করব। এখন দেখা যাচ্ছে। একই সঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার পরেই আমরা দেখলাম আপনাকে টার্কি যেতে, তারপরে দেখলাম ভুটান যেতে, তারপরে দেখলাম মরিশাস যেতে, তারপরে সেখানে পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক, ভুটানে কিংয়ের সঙ্গে ঘনিষ্ঠতা, তথ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক, সব মিলিয়ে এক ধরনের মানে আপনি ওই যে আমি যেটা বলছিলাম যে সামনে থেকে এবং পেছন থেকে 2 ধরনের কাজই করছেন। কি না, ধন্যবাদ। মূলত যেটা হয়েছে যে আমি টার্কিতে যে কনফারেন্সটাতে গিয়েছিলাম, সেটা আসলে ইনফরমেশন মিনিস্টারদেরই কনফারেন্স ছিল। ওআইসিভুক্ত সকল দেশে ইনফরমেশন মিনিস্টাররা গিয়েছিল। তো সেখানে একটা বিশেষ একটা সভা ছিল, সেখানে পার্টিসিপেট করা। ভুটানে গেলাম, কারণ ভুটানের রাজা যখন বাংলাদেশে আসলেন, আমি মিনিস্টার ইন ওয়েটিং ছিলাম এবং তারপরে তিনি আমাকে আমন্ত্রণ জানালেন, তার সাথে গেলাম। আর মরিশাসে যেটা গেলাম, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ওখানে আমি গিয়েছিলাম। ইউনাইটেড নেশনসে 2 দিনের একটা কনফারেন্স ছিল ড্রাগ ট্রাফিকিং, সাবস্টেন্স ইউজ নিয়ে। তো সেটি নিয়ে যেহেতু গেছি, কাজে ওখানে আমি অন্যান্য যে কাজগুলি আছে করার সুযোগ পেয়েছি, আমি ওগুলো করেছি।
তো অবশ্যই, কারণ একটা তো ধরেন দায়িত্বের জায়গা থাকেই ওভারঅল। আর আরেকটা জিনিস যেটা বললেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা তথ্য মন্ত্রণালয়, এগুলোর মধ্যে একটা সংযোগ আছে। কিন্তু আমরা যেটা বলছি, দেখেন ভূ রাজনীতিতে কিভাবে এখন হচ্ছে যে বিভিন্ন ধরনের তথ্যের আদান প্রদান বা তথ্য অপতথ্যের মাধ্যমে কিন্তু একে অপরকে ঘায়েল করার অনেক প্রচেষ্টা নেওয়া হয়। ধরেন একটা রিপোর্ট ছাপাই দেওয়া হলো, দিয়ে বাংলাদেশকে লুকডাউন করা, ছোট দেখানো, বা বিভিন্ন ধরনের র্যাঙ্কিং তৈরি করা, তার পেছন দিকে বিভিন্ন ধরনের অপতথ্যের ইনপুট থাকে, এবং তারপর ওই র্যাঙ্কিংগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে আপনাকে কাবু করার অপচেষ্টা। তো সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় ডিপ্লোমেসি যেমন ইম্পর্টেন্ট, একই সাথে তথ্য যোগান দেয় এবং সঠিক তথ্যটাকে নিয়ে আসা এবং তথ্যের যে লড়াইটা, সেটা কিন্তু আজকে যেটা হয়েছে এই আজকের বাস্তবতা, মিডিয়ার যে বিস্তৃতি ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যম সব নিয়ে, কাজে এটা একটা ইন্টারলিঙ্কড একটা ইয়ে হয়ে গেছে। তো দিন শেষে তো আমরা সবাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাবিনেটের মেম্বার, আমরা একটা টিম হিসেবে তার নেতৃত্বে আমরা কাজ করছি এবং একে অপরকে সহযোগিতার মাধ্যমে আমরা এই কাজগুলি করব। তো সরকারের সামগ্রিক অর্থে সাফল্য যেটা আসবে, সেটাতে আমরা সবাই যে যার জায়গা থেকে রোলটা প্লে করার চেষ্টা করবো। আমি সেভাবেই এবং আপনারা এই সিস্টেমে যৌথভাবেই সবাই দায়ী সবকিছুর জন্য। অবশ্যই, যেহেতু টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে হয়, এখানে সাফল্যটা যেমন ভাগ করে নেওয়ার বিষয় থাকে, ব্যর্থতার দায়ও তো ক্ষেত্র বেশি। আপনি একজন সজ্জন মানুষ এবং আপনি শিক্ষিত শিক্ষক, দেখতে শুনতে অত্যন্ত ডিসেন্ট। বাট বাংলাদেশের বাংলাদেশের পলিটিক্স, আপনি হয়তো আমাকে বিব্রত করে ফেলছেন। বাংলাদেশের পলিটিক্সটা ডার্টি পলিটিক্স। আমার প্রশ্ন যে বাংলাদেশে, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে বাংলাদেশের তরুণরা বাংলাদেশের পলিটিক্সের ব্যাপারে খুব একটা আগ্রহী নয়, এবং একটি স্টাডি বলে যে 70% তরুণ দেশেই থাকতে চায় না। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান বলছে যে 41% তরুণ তারা এখানে নিষ্ক্রিয়, না তারা চাকরিতে আছে, না তারা কর্মে আছে। আমার প্রশ্ন, এই যে একজন সজ্জন শিক্ষিত মানুষ হিসেবে, এই ডার্টি পলিটিক্স বা নোংরা রাজনীতি কি আপনি শুদ্ধ করবার কাজে নিজেকে নিয়োজিত করবেন, নাকি নিজেই শেষ পর্যন্ত নোংরা হয়ে যাবেন এই কাদামাটিতে? রাজনীতি ডার্টি এটা আমি মনে করি না। রাজনীতি একটা মহান জিনিস, এটা খুব পরিচ্ছন্ন। আমি বলেছি বাংলাদেশের রাজনীতি, সেটাই বলছি। রাজনীতি একটা মহান জিনিস, পবিত্র পরিচ্ছন্ন একটা জিনিস। কিছু মানুষ হয়তো ওই পবিত্র পরিচ্ছন্ন জিনিসকে ডার্টি করে ফেলে। তো রাজনীতির মূল কাজটা হচ্ছে সেই ডার্টটাকে পরিষ্কার করা। বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে আমি যেটা বলবো যে হ্যাঁ, এটা ডার্টি হয়েছে বিভিন্ন পর্যায়ে। বিশেষ করে সবচেয়ে বড় নেক্কারজনক ঘটনা যেটি এদেশের ইতিহাসে ঘটেছে, সেটা 75-এর 15 আগস্ট। এই দেশের স্বাধীনতার বিসাংবাদিত নেতা, যিনি জাতির জনক, ফাউন্ডার, স্থপতি দেশের, তাকে সপরিবারে হত্যা করা হয়েছে। এবং তারপরে এই দেশের রাজনীতিকে নোংরা করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে। বিভিন্ন ধরনের মিলিটারি ইন্টারভেনশন হয়েছে, একটার পর একটা কু হয়ে আপনার সামরিক শাসকরা ক্ষমতায় এসছে, সামরিক স্বৈরাচাররা, এবং শুধু ক্ষমতায় আসে নাই, এদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী অপশক্তিগুলো, যারা এদেশের মুক্তিযোদ্ধাদের হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত, ধর্ষণের সাথে সম্পৃক্ত, লুটপাটের সাথে সম্পৃক্ত, এই সব রাজনৈতিক অপশক্তিকে এইখানে নিয়ে এসে পুনর্বাসিত করেছে। এবং তারপর কী হয়েছে, সামরিক শাসকদের পকেট থেকে আবার বিভিন্ন দল জন্মেছে, যারা মূলধারার রাজনীতিতে চলে এসছে। এই বাস্তবতায় এই দেশের সোশিও ইকোনমিক রিয়ালিটি খুব কমপ্লেক্স বা ডার্টি হয়ে গেছে। এখন এই ডার্টটাই পরিষ্কার করার চেষ্টা আমরা করছি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে। এবং আমি বলবো গত 15 বছরে আমরা অনেক ক্ষেত্রেই অনেক কিছু পরিচ্ছন্ন করতে পেরেছি। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা ফিউচারে আরও এটা করব। তবে একটা জিনিস আপনাকে বলি, পলিটিক্সটা পৃথিবীর সব দেশেই কম বেশি চ্যালেঞ্জিং। এটাকে আপনি ডার্টি বলেন, চ্যালেঞ্জিং বলেন। যেমন আমেরিকার কনটেক্সে দেখেন, বাংলাদেশের পলিটিক্সে তো একটু পিছন দিকে গেলে এখানে রক্তপাত, ব্লাড, কত কি আমরা দেখি, হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড। অথচ আমেরিকার পলিটিক্সে কিন্তু এগুলো ছিল না। কিন্তু আপনি হিলারি ক্লিন্টন আর ট্রাম্পের যে কথোপকথন, ডিবেটটা আপনি খেয়াল করে দেখেন, কত নোংরাভাবে তারা একে অপরের সাথে এনগেজ হয়েছে। কেন? তো এই ধরনের জিনিসটা পলিটিক্সে একটা পর্যায়ে এসে চলে যায়। আর যেটা আপনি বললেন পরিসংখ্যানের কথা, যে 70% যারা রাজনীতির সাথে ইনভলভ হতে চায় না বা পছন্দ করে, দেশেই থাকতে চায় না, বা দেশেও থাকতে চায় না। এই তৃতীয় বিশ্বের দেশগুলো, আমরা তো এখনও তৃতীয় বিশ্বের দেশ, তৃতীয় বিশ্বের দেশগুলোর মেজরিটি কান্ট্রিতে আপনি একই পরিসংখ্যান পাবেন। একটা ধারণা থাকে অনেকে যে উন্নত বিশ্বে চলে যাব একটা ভালো সুখের একটা জীবনের আশায়। তো আমার কথা হলো যে যারা দেশে থেকে দেশকে পরিচ্ছন্ন করার দায়িত্ব নেবে না, বাইরে নিজের স্বার্থে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য চলে যাবে, তারা রাজনীতির জন্য ফিট না। আমরা তো বিদেশে গেছে, পড়াশোনা করেছে, কিন্তু দিন শেষে কিন্তু আমরা কঠিন সময় দেশে ফিরে এসেছি।
আমি যখন দেশে ফিরে এসেছি তখন বিএনপি জামাতের সরকার ক্ষমতায় এবং দুইজন যুদ্ধাপরাধী রাজাকার যারা তখন মন্ত্রিত্ব নিয়ে বসে আছে, সেই সময় আমি দেশে ফিরেছি। তারপরে এখানে 1/11 এসছে, রাজনীতিকরণের প্রক্রিয়া শুরু হচ্ছে, কত কিছুর মধ্যে দিয়ে আমরা গেছি। তো এখন আমার কথা হচ্ছে যে আমি যদি মনে করি যে কেউ লাল গালিচা পেরে দিবে, আমি হাঁটতে হাঁটতে সুন্দর করে এসে মন্ত্রী মিনিস্টার হব, রাজনীতি শুধু ওই পজিটিভ দিকটা দেখবো, কিন্তু এটার যে ডাউন সাইডটা, এটার যে কষ্ট, ত্যাগ, স্যাক্রিফাইস, এটার যে হার্ডওয়ার্ক, পরিশ্রম, এই জায়গাগুলো আমি দেখবো না, তাদের জন্য রাজনীতি না। আমি মনে করি রাজনীতি করতে গেলে কঠিন বাস্তবতার মধ্যে এসে সেটাকে এমব্রেস করে সেখান থেকে একটা ভালো কিছু তৈরি করার জায়গা তৈরি করাই হচ্ছে মূল রাজনীতি। রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব তো স্বপ্ন দেখানো, পরিবেশ তৈরি করে দেয়া, সেটা তো রাজনৈতিক নেতৃত্বেরই দায়িত্ব। অবশ্যই সেটাই আমি বলছি যে রাজনীতি আসলে ভালো জিনিস, রাজনৈতিক নেতৃত্ব সেই কাজটি করার চেষ্টা করছে, কিন্তু অন্যান্য পেশার মতন রাজনীতিতেও কিছু মানুষ হয়তো ঢুকে এটাকে কিছু কিছু জায়গায় কলুষিত করে, সেটা রাজনীতি নয়, সেটা অপরাজনীতি। সে অপরাজনীতির চর্চাও এদেশে অনেকেই হচ্ছে এবং অতীতেও হয়েছে। সেইখান থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করছি, একটা পরিচ্ছন্ন রাজনীতির জায়গা তৈরি করার চেষ্টা করছি। আপনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের দায়িত্ব নেবার পর থেকেই তথ্যের অবাধ প্রবাহের কথা বলছেন, আপনি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ফাইট করবার কথা বলেছেন। আমার আপনার কাছে প্রশ্ন যে আপনি কি মনে করেন দেশের অবাধ তথ্য প্রবাহটা নিশ্চিত করা যাচ্ছে কি না? কারণ আপনি এর মধ্যেই বলেছেন যে একটি অনুষ্ঠানে তথ্য অধিকার আইনের অধীনে কোনো নাগরিক তথ্য চাইলে সেটা যে কোনো প্রতিষ্ঠান দিতে বাধ্য থাকবে, কিন্তু আপনি বলেছেন যে অনেক ক্ষেত্রে সেটা পাওয়া যায় না। আপনি আপনার নিজের নজরে এসছে, যেমন পুলিশের কাছে ডিএসএ মামলা সম্পর্কে জানতে চাইলে তথ্য পাওয়া যায় না, এমনকি তথ্য কমিশনের কাছেও চেয়েও পাওয়া যায় না। চিঠি দিলে একটা পড়ে থাকে মাসের পর মাস, কোনো নির্ধারিত সময়ের মধ্যে পাওয়া যায় না। সো আপনার কাছে জানতে চাই যে আপনি আসলে এই জায়গাটাতে কি করতে চান, কি করবেন? বাংলাদেশে শুধু তথ্যের অবাধ প্রবাহ আছে সেটাই নয়, এখানে অপতথ্যেরও অবাধ প্রবাহ আছে। এখানে সবকিছু অবাধ, এখানে রেগুলেশন দরকার, একটা শৃঙ্খলা আনা দরকার। এবং এই বক্তব্যটা কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুরাই বলছেন, যাদের সাথে বসছি তারাই কথা বলছেন, এটা ডিসিপ্লিন আনা দরকার। নিঃসন্দেহে বাংলাদেশে মানে মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন, ভুল তথ্য, অপতথ্যের মানে সকল কিছুরই অবাধ প্রবাহ আছে এবং এটা নিয়ন্ত্রণ করাও খুব জরুরি। কিন্তু সেটা নিয়ন্ত্রণ, যেমন সম্প্রতি গুগলের একটা রিপোর্ট বেরিয়েছে যে স্বচ্ছ ট্রান্সপারেন্সি রিপোর্ট, এবং সেখানে তারা বলছে যে প্রায় 6 লক্ষের বেশি কন্টেন্ট তারা সরিয়ে ফেলেছে গত বছরে বাংলাদেশ সংক্রান্ত। সো আমি একটু বুঝতে চাই যে এই অভিযোগ কি পরবর্তী পর্যায়ে তোলা যাবে কিনা, বা আপনার এই মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ফাইটটা এরকম হয় কিনা, সেটা পক্ষপাত দুষ্ট। কারণ আমরা অভিযোগ যেটা যে বাংলাদেশে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন উভয় দিক থেকেই ছড়ানো হচ্ছে, এবং মানুষ অনেক ক্ষেত্রে, উভয় দিক বলতে আমি আইলের দুপাশ থেকে, ক্ষমতাসীনরাও ছড়াচ্ছে, ক্ষমতার বাইরে যারা আছে তারাও ছড়াচ্ছেন। আচ্ছা, আমি একটু তাহলে আপনার প্রশ্নগুলোর আনসারগুলো একটা করে দিই। ইনফরমেশন কমিশনে আপনি যেটা বলেছেন, এটা আমি একটু আপনাকে বলি। ইনফরমেশন কমিশনের যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এটা কিন্তু বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এই সরকার, এই পার্লামেন্টে প্রথম পার্লামেন্ট, যেটা 2009 অনওয়ার্ড যেটা পার্লামেন্টটা ছিল, ওনার দ্বিতীয় টার্মের প্রধানমন্ত্রিত্বকালে পাশ করা হয়েছে। অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পাশ করার মাধ্যমে আমাদের সরকার নিজেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এই যে আপনার সৎ সাহসটা দেখিয়েছে, আমি মনে করি এটাকে সবার এক ধরনের অ্যাকনলেজ করা উচিত, আপলোড করা উচিত। এটা আমরা করেছি। এখন একটা আইন হওয়ার পরে এটার ইমপ্লিমেন্টেশনে বিভিন্ন চ্যালেঞ্জ থাকে। আমি নিজেও এই চ্যালেঞ্জগুলি খুঁজে পেয়েছি, এবং যে কারণে আমি কিন্তু খুব ওপেনলি এগুলো বলছি। বাংলাদেশের বাস্তবতায় এখন দুই ধরনের সমস্যা আছে, দুই এন্ডে, যারা দিবে এবং যারা নিবে। যারা নিবে তারা কিন্তু ওই প্রফেশনালিজমের জায়গাটা বা এই আইনটা তাকে যে এম্পাওয়ার করেছে, এটাকে প্রপারলি এক্সারসাইজ করার কিছু ঘাটতি আছে। সেইখানে আমরা বলছি যে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। ট্রেনিংয়ের অনেক স্কোপ আছে কিন্তু এই মন্ত্রণালয়ের অধীনে, যাতে রাইট টু ইনফরমেশন অ্যাক্টটাকে ট্রু সেন্সে ব্যবহার করার, আরও বিস্তৃতভাবে ব্যবহার করার স্কোপ তৈরি হয় এবং করতে পারে। আমরা চাই যে এটা আরও ব্যবহৃত হোক, কারণ আমরা চাই এটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা আসুক। দ্বিতীয় জিনিসটা হচ্ছে আমাদের যে কলোনিয়াল যে লেগেসি, দীর্ঘদিনের শত শত বছরের গণতন্ত্রহীনতার লেগেসি, প্রথমে ব্রিটিশ, তারপরে পাকিস্তান, তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে মিলিটারি শাসন বঙ্গবন্ধুকে হত্যা করে, এবং তাদের পকেট থেকে জন্ম নেয় বিভিন্ন দল, এবং যেখানে গণতন্ত্রের যে আপনার ব্যত্যয় এবং স্বাধীনতা বিরোধীদের আবার পুনর্বাসন, সব মিলে একটা কমপ্লেক্স সোশিও ইকোনমিক রিয়ালিটি তৈরি হয়েছে, যে কারণে প্রশাসন বা সরকারের এক ধরনের লেগেসির মধ্যে তৈরি হচ্ছে। সব মিলে আমি বলছি, প্রশ্ন করলে বা তথ্য চাইলে একটা ডিফেন্সিভ হয়ে যাওয়া প্রবণতা।
তো সেইখানে একটা কালচারাল ট্রান্সফরমেশন, আমি সেখানেও কাজ করার চেষ্টা করব। আমি অলরেডি এটা বলছি যে পাবলিক ইনফরমেশন যে তথ্য, সেটি কিন্তু আমি দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী একটা মন্ত্রণালয়ের বা একটা চেয়ারে বসেছি, কিন্তু এটা আমার প্রপার্টি না, এটা পাবলিক প্রপার্টি। পাবলিকের পক্ষ থেকে গণমাধ্যমে এটা চাইলে আমি দিতে বাধ্য। এই মনোজগতের পরিবর্তনটা আনার জন্য আমরা কাজ করব, মানে সরকারের দিক থেকে যাতে থাকে, যারা সাপ্লাই করবে আর যারা ডিমান্ড করবে তাদেরকেও আমরা ট্রেন করব, যেন তারাও প্রফেশনালি অ্যাপ্রোচ করে। তারা যাতে না ভাবে যে এইটা হচ্ছে একটা অস্ত্র যেটা দেশে ব্ল্যাকমেলও করতে পারে। নো, এটা একটা অস্ত্র যেটা গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য পিপল, পাবলিক ইন্টারেস্টে ব্যবহার করা, আমার পার্সোনাল ইন্টারেস্টে ব্যবহার করার জন্য না। সো দুদিক থেকে কিছু ঘাটতি আছে। এইখানেই আমি যেটা পরিকল্পনা করেছি যে কিভাবে এটাকে আরও কার্যকরভাবে এই আইনটা বা এটাকে ব্যবহার করা যায়। আপনি দেখেছেন যে দু একটি ঘটনা এর মধ্যে ঘটেছে এবং ইনফরমেশন কমিশন কিন্তু সাথে সাথে ইন্টারভিন করেছে। প্রধান তথ্য কমিশনের সাথে আমার কথা হয়েছে, তার ইন্টারভিন করেছে, ইনভেস্টিগেট করেছে, করে তার রায়ও দিয়ে দিয়েছে এবং দু একটি ক্ষেত্রে সরকারের প্রশাসনের কয়েকজনের বিপক্ষে রায় এসেছে। কিন্তু তো আমরা সঠিক তথ্যের ভিত্তিতে একটা ক্রেডিবল প্রতিষ্ঠান হিসেবে এটা দাঁড় করাতে চাই এবং আমরা এখানে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের সৎ অ্যাপ্রোচটাকে আপনারা অবজেক্টিভলি অ্যানালাইজ করে উপস্থাপন করবেন। আমাদের যেমন ধরেন সরকারের দিক থেকে একটা কলোনিয়াল বা ঔপনিবেশিক লেগেসি থাকে, আবার আমাদের অন্য পক্ষ থেকেও একটা যে সন্দেহের জায়গাটা, যেহেতু আমরা ব্রিটিশ আমলের সন্দেহ এখনও থেকে গেছে, ভালো কাজ করলেও সন্দেহ চোখে দেখা, ওই জায়গাতে আমি বলবো একটু অবজেক্টিভ অ্যানালিসিসের মাধ্যমে দেখার চেষ্টা, এবং এই পার্টনারশিপটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং আমি বলেছি যে এই আপনি যেটা বললেন যে ডিসইনফরমেশনের ক্ষেত্রে 2 দিক বা 3 দিক বা 4 দিক, আমি এভাবে দেখছি না, আমি জিনিসটা দেখতে যাচ্ছি। ধরুন ডিসইনফর্ম যেমন আজকে বা কিছুদিন আগে বিভিন্ন অ্যাম্বাসেডারদের সাথে কথা হয়েছে, ধরেন ইউরোপের কিছু দেশে যে ইলিগাল মাইগ্রেশন, হ্যাঁ, তো এই যে ট্র্যাপের মধ্যে পড়ে যায় কেন, যারা ধরেন ডিসইনফরমেশন ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে লোভ দেখায়, তো এটার সাথে তো আওয়ামী লীগ বিএনপির সম্পর্ক নাই। আবার আরো অনেক ধরনের ডিসইনফরমেশন ক্যাম্পেইন হয়, নারী শিশুরা ভিকটিম হয় আপনার একেবারে গ্রাসরুটে, তৃণমূলে। তো আমরা যেটা বলছি যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন আমার পলিটিক্সকে কলুষিত করে, সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করে, সেই ডিসইনফরমেশনের বিপক্ষে আমরা এক ধরনের মেকানিজম তৈরি করতে চাই, একটা অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার মাধ্যমে, যেন আমরা এটা একটা ক্রেডিবল একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারি বা একটা ইনিশিয়েটিভ নিতে পারি যেখানে আমরা এটাকে আটকাতে পারি। বাট এখানে আমি খুবই সতর্ক। আমি বারবার একটা কথা বলেছি, সতর্ক কোথায়, যে ডিসইনফরমেশনকে কমব্যাট করতে গিয়ে আমরা কিন্তু আপনার অবাধ তথ্য প্রবাহের যে স্পেস বা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া যে স্পেস, সেখানে আমরা ওভারস্টেপ করতে চাই না। সো দ্যাটফর উই ওয়ান্ট টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, আর যে কারণে এই কাজটা ক্রিটিক্যাল আর নট ইজি। আমি কালকে একটা ডিসিশন নিয়ে একটা কিছু বানিয়ে করতে চাচ্ছি না। আমি যেটুকু সংবাদ মাধ্যমে দেখেছি বা কোনো ডিপ্লোমেটের সঙ্গে কথা বলে জেনেছি যে আপনি ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসাডারের সঙ্গে কথা বলেছেন, আপনি ভারতীয় হাই কমিশনের সঙ্গে কথা বলেছেন এবং আপনি বলেছেন তাদের সহায়তা নেবেন। আপনি এই জায়গা বা সতর্ক কিনা যে কোন কোন রাজনৈতিক আবহাওয়ার মধ্যে ডিসইনফরমেশন মিসইনফরমেশন বেশি ছড়ায়, মানে আপনি যাদের সহযোগিতা নেবেন সে বিষয়ে আপনি সজাগ এবং সহযোগিতা বলতে আমি যেটা বোঝাচ্ছি, প্রত্যেকের যার দেশে তো একটা আইন কানুন প্র্যাকটিসগুলি আছে, বেস্ট প্র্যাকটিসগুলি, সেগুলো কি আছে, তার অভিজ্ঞতাগুলো কি, সহযোগিতা বলতে সেটা সেই অভিজ্ঞতাগুলো বিনিময়, সেখান থেকে একটা আইডিয়া তৈরি করা। এবং শুধুমাত্র বিদেশি যারা বন্ধুরা তাদের কথা বলছি না, তাদের কার কোন দেশে কি বাস্তবতা কীরকম আছে, এই দেশেও যারা স্টেক হোল্ডার, আমরা কিন্তু সাংবাদিকদের যত সংগঠন আছে তাদের সাথে কথা বলছি, এডিটার্স যারা আছেন তাদের সাথে কথা বলছি, তাদের কাছ থেকে ওপিনিয়ন নিচ্ছি, একটা ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক একটা প্রক্রিয়ার মধ্যে ওপিনিয়ন সবার কাছ থেকে নিচ্ছি, এবং সেই ওপিনিয়ন থেকে একটা বেটার কিছু বের হয়ে আসুক সেটা আমি চাচ্ছি। কারণ আমার যেটা টার্গেটটা হচ্ছে যে একটা প্রাতিষ্ঠানিক গ্রুপ এমনভাবে দেয়া যেটা ক্রেডিবল যাতে হয়, এটার মধ্যে কনফিডেন্স যেন থাকে। কারণ একটা জিনিস আমি দেখেছি, প্রত্যেকে একটা বিষয় আমার সাথে এগ্রি করেছে, যারা আমাদের পক্ষের, যারা বিপক্ষের এবং যারা ক্রিটিক, যারা আমাদেরকে আপলোড করে, সবাই দেশি বিদেশি সবাই, যে ডিসইনফরমেশন একটা বড় প্রবলেম এবং এটা সমাজে আছে এবং এটাকে কমব্যাট করা দরকার। সো এইখানে সবাই এগ্রি করছে, তাহলে পরের ব্যাপারটা তো সবাই এগ্রি করছে, তাহলে এটাকে কমব্যাট করা, ফাইট আউট করারও একটা মেকানিজম থাকা দরকার। এখানে সবাই এগ্রি, কিন্তু কী হবে মেকানিজম এইটা ওইটা নিয়ে আমরা সবার ওপিনিয়নে একটা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করছি। আমি এই জায়গাটা আবার আসবো, তার আগে একটু অবাধ তথ্য প্রবাহের আলোচনার মধ্যে যদি যাই, এবং সাংবাদিকদের মাধ্যমেই আসলে তথ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়।
সো বাংলাদেশে একটা অভিযোগ আছে যে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত দপ্তর, এমনকি জনসাধারণের জন্য যেগুলো উন্মুক্ত, কোনো প্রতিষ্ঠানে পেশাগত কাজে প্রবেশ করতে সাংবাদিকদের এখন দেওয়া হচ্ছে না। সর্বশেষ নজির হচ্ছে বাংলাদেশ ব্যাংক, সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সো সরকারি কাজের সাথে সংশ্লিষ্ট, সরকারি কাজ মানে জনগণের কাজ, তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাংবাদিকদের ব্যাপারে এত কিসের ভয়, সেটা আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। নিঃসন্দেহে রাষ্ট্রীয় নিরাপত্তার ইস্যু থাকলে সেই জায়গাটা সাংবাদিকদের জন্য রেস্ট্রিক্টেড থাকতে পারে একটা পর্যায় পর্যন্ত, তো বাকিদের তো থাকবার কথা না। ওকে, এখানে আপনাকে বলবো যে আমি কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলেছি। তার সাথে আমি কথা বলেছি অন বিহাফ অফ দ্য জার্নালিস্ট, তাদের পক্ষ নিয়ে, যে কেন তাদের অ্যাক্সেস থাকবে না। এখন যখন আমি বলছি কেন অ্যাক্সেস থাকবে না, সেইখানে যে ইন্টারেস্টিং ডিসকাশনটা সেটা হচ্ছে অবশ্যই তাদের অ্যাক্সেস থাকবে এবং থাকতে হবে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট সেইটা তাদেরকে দিয়েছে, তথ্য কমিশন আছে এই এই তাদেরকে সাপোর্টটা দেওয়ার জন্য। এখন যেটা বলা হচ্ছে আমাকে যে ইনফরমেশনের অ্যাক্সেসিবিলিটি আটকানো হয়নি, যেটা আটকানো হয়েছে স্ট্যাবলিশমেন্টের অ্যাক্সেসিবিলিটি আটকানো হয়েছে। সো ওইখানে তারা বলছে যে অন্যান্য দেশে যে বেস্ট প্র্যাকটিসগুলো আছে, আমি একটা অ্যাসাইনমেন্টও দিয়েছি আমার মন্ত্রণালয়কে। আচ্ছা ঠিক আছে, দেখো ভারতে যে সেন্ট্রাল ব্যাংক সেখানে কি আছে, আমেরিকাতে যেটা আছে, ইউরোপের বিভিন্ন দেশে আছে, আমাদের থাইল্যান্ডে, ইন্দোনেশিয়া যেটা আছে, লেটস হ্যাভ এ লুক অ্যাট ইট, সেইখানে কি আছে সেটা কিন্তু আমরা দেখছি। তো এখন যেটা হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটির প্রশ্ন থাকলে শুধু যদি অফিসিয়ালসের বাইরে অন্য কেউ না যেতে পারে তাহলে এক কথা, কিন্তু অন্যদের যদি প্রবেশাধিকার থাকে তাহলে সাংবাদিকদের কেন থাকবে না? সেখানে আমি বলছি, সেখানে বলছি প্রবেশাধিকার সবারই আছে। তারা যেটা বলতে যাচ্ছে যে এখানে একটা মুখপাত্র আছে এবং সেই মুখপাত্রের মাধ্যমে তথ্যের সকল অ্যাক্সেসিবিলিটি সকল জার্নালিস্টের থাকবে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট যেটাকে এনশোর করেছে, সেখানে কোনো বাধা দেওয়া হয়নি, হবেও না। এমনকি অন্য অফিসারদের সাথে যে দেখা করার সুযোগ থাকবে, কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে। তারা বলছে যে অবাধ ঢুকে পুরো বিল্ডিংয়ের মধ্যে ঘোরাঘুরি করা, যেটা পৃথিবীর কোনো সেন্ট্রাল ব্যাংকে করার কোনো সুযোগ নাই, কারণ সেন্ট্রাল ব্যাংক অলসো ইজ আ ভেরি সেন্সিটিভ অর্গানাইজেশন। ধরেন ব্যাংকিং সেক্টরের কথা বলি, কোনো একটা অনিয়ম বা অঘটন ঘটলো, সেইখানে তারা ইনভেস্টিগেট করবে, একটা ডিসিপ্লিন আনার চেষ্টা করবে, একটা স্ট্র্যাটেজি নিচ্ছে, যেটা তারা হয়তো ধরেন কথার কথা একজন অপরাধীকে ধরবে। এখন এই স্ট্র্যাটেজিটা যদি আপনি লিক আউট করে আগেই বলে দেন, তাহলে তো যাকে ধরবেন সে পালিয়ে যাবে। সো এই ধরনের কিছু সেন্সিটিভিটি কিন্তু থাকে। সো বিষয়টা হচ্ছে আমি নিজে এটা দেখছি যে কোন জায়গাটা প্রোটেক্ট করা হচ্ছে, যে আপনার সিক্রেসির যে জায়গাটা, যেটা জেনুইনলি প্রয়োজন সেটা, নাকি পাবলিকের জন্য যে ইনফরমেশন, পাবলিকের রাইট, সেটা আটকানো হচ্ছে। সো এখন পর্যন্ত আমি যে কথোপকথন হচ্ছে সেখানে মানে পাবলিক ইনফরমেশনগুলোকে আটকানোর কোনো প্রচেষ্টা আমি দেখি না, অ্যাটলিস্ট আমার সাথে কথোপকথনে যেটা হচ্ছে, এবং তারা এটা করতেও চায়। কিন্তু যেটাকে ওনারা বলছেন যে এটা শিখতেছে, এটা বেরিয়ে গেলে সমস্যা তৈরি হবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সংবাদ মাধ্যমে তথ্যগুলো বেরোলেই আসলে অ্যাকশনগুলো নেয়ার সুযোগ তৈরি হয় এবং নেওয়া হয়। সরকারও সতর্ক, ইস্যুটা সেটা না, সরকারকে এক ধরনের সহযোগিতাও করা হয়। সেটা হচ্ছে বাইরে কি ঘটছে সেটা আপনি জানান। যদি বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, রেগুলেটর বা অন্য কোনো রেগুলেটর হয়তো জানতে পারছে না, সেটা সহযোগিতা হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংক ভিতরে যে অ্যাকশনের জন্য যে স্ট্র্যাটেজি নিচ্ছে, সেটা তো আপনি লিক আউট জানাই দিলে এটা লিক আউট হয়ে যাচ্ছে, তখন তো আপনি অ্যাকশনটাকে বাধাগ্রস্ত করে দিচ্ছেন রাদার। আপনি আমার কথা বুঝতে পেরেছেন? এটা দুই জিনিস কিন্তু এক। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা এটা নিয়েও একটা কাজ করছি, যেমন ধরেন এখন কতগুলো ব্যাংক মার্জারে যাচ্ছে, এগুলো নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় আলাপ আলোচনা হচ্ছে। তো এগুলো খুব হাইলি টেকনিক্যাল ইস্যুজ। অনেক সময় অনেক রিপোর্টাররা এই কোনো একটা পার্টিকুলার ইস্যু নিয়ে এনাফ ইনফরমেশন না থাকলেও কিন্তু রিপোর্ট করছেন। আমাদেরও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছুর ইনফরমেশন ঘাটতি, সব কিছুই আমরা পণ্ডিত জানি তা তো না, এটা ঘেটে জেনে বুঝে করতে হয়। তো এখন আমি যেটা করছি, আমাদের ইনফরমেশন মিনিস্ট্রির অধীনে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তার মধ্যে ট্রেনিংয়ের জন্য কিছু প্রতিষ্ঠান আছে। আপনি জানেন কিছু ক্রিটিক্যাল অ্যান্ড হাইলি টেকনিক্যাল ইস্যুতে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। যারা ইকোনমিক রিপোর্টিং করে তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করব, মানে দেশি বিদেশি রিসোর্স পার্সনদের নিয়ে আসবো, তারা ওয়ার্কশপগুলি করবে, যাতে করে তারাও একটু এডুকেটেড হতে পারে এবং প্রপার প্রফেশনাল রিপোর্টিং যেতে হয়। আমরা কিন্তু একটা জিনিস আপনি বলতে চাই যে সঠিক তথ্য, সায়েন্টিফিক এভিডেন্স বেসড ইনফরমেশন, এবং যেটা সত্য এবং যেটা আসলে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কাভার করে, এরকম কোনো তথ্যকে আটকানোর কোনো সুযোগ নেই, এবং এটা আমি অন্তত করতে দিব না। তবে অ্যাট দ্য সেম টাইম আমরা এই জিনিসগুলোকে আরও প্রফেশনালিজম ডেভেলপমেন্টের জন্য যেমন ট্রেনিং করছি, অ্যাট দ্য সেম টাইম আমরা বাংলাদেশ ব্যাংকেও আমরা বলছি, বা সেন্ট্রাল ব্যাংক বা এই ধরনের প্রতিষ্ঠানকে, এই যে একটা কনফিউশন তৈরি হয়েছে, তাহলে একটা প্রজ্ঞাপন দিয়ে দেন বা লিখিত আকারে একটা কিছু স্পেসিফিক্যালি দেন যে না,
সকল ইনফরমেশন এখানে পাওয়ার সুযোগ আছে মুখপাত্রের মাধ্যমে এইভাবে, তাহলে তার কোনো সমস্যা থাকে না, মুখপাত্র দিয়ে দিবে যে যে ইনফরমেশন চান। আবার যদি কিন্তু মিস্টার মিনিস্টার, শুধুমাত্র মুখপাত্রের মাধ্যমে ইনফরমেশন দিয়ে সাংবাদিকতা হবে এবং তাতে পৃথিবীর অনেক তথ্যই অনাবিষ্কৃত থাকবে, কারণ সাংবাদিকদের নানা সোর্স থাকে, নানা জায়গা থেকে তারা নানা তথ্য উপাত্ত নেয়। অবশ্যই আপনি যেটা বলেছেন যে সেটা থাকতে হবে তথ্যটা সঠিক কিনা, অ্যাকুরেট কিনা, সেটা যার থেকে সে সাংবাদিক সেটা ভেরিফাই জার্নালিস্ট করবে, তার প্রফেশনাল যে যোগ্যতা সেটা দিয়ে সে করবে। কিন্তু শুধুমাত্র মুখপাত্রের কথা শুনলে তো আর প্রকৃত তথ্য পাওয়া যাবে না কোনো ক্ষেত্রেই না। আপনি তো বাংলাদেশ ব্যাংকের মধ্যে যাচ্ছেন তথ্য নিতে, মুখপাত্রের কাছ থেকেই মূল তথ্য নিতে যাচ্ছেন, আপনি তো ওখানে ইনভেস্টিগেট করতে, চুরি করতে যাচ্ছেন না, সেটাই তো বলছেন। তাহলে তো মুখপাত্রের কাছ থেকে আপনার ডিপেন্ড করতে হবে তথ্যটা, সে যেটা দিবে। কিন্তু আরো যদি ডিপ, সেটা তো আপনি ব্যাংকের ভিতরে ঢুকে ডিপে যেতে পারবেন না। এটা তো আপনার ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলেন বা ফেড বলেন আমেরিকা, তাও সেও তো অ্যাপ্রুভ করবে না, কারণ কোনো কোনো অফিসারের সঙ্গে কথা বলবে বা সেটা আপনি আউটসাইড দ্য অফিশিয়াল সেটিংস বাইরেও করতে পারেন। কিন্তু প্রতিষ্ঠানের মধ্যে আপনি দেখাতে পারবেন না, আমি ইতিমধ্যে খোঁজ নিয়েছি, আরো নিচ্ছি, যে এইভাবে অবারিতভাবে সারাক্ষণ যে বিভিন্ন ফ্লোরে ঘোরাঘুরি করা, যে একাট্টা হয়ে বসে থাকা, আপনি দুনিয়ার কোনো এই ধরনের সেন্সিটিভ প্রতিষ্ঠানে দেখাতে পারবেন না। সেটা সেক্ষেত্রে রেস্ট্রিক্টেড এরিয়া কতটুকুই রেস্ট্রিকশন করা হচ্ছে, এর বাইরে করা সেটা তাদেরকে বলতে হবে। এবং এতটুকু আবার আপনাকে বলে রাখি, স্ট্যান্ডার্ড প্রসিডিওর বাইরে যদি রেস্ট্রিকশন আসে, আমি নিজে সেখানে স্ট্যান্ড নিব ইন ফেভার অফ দ্য তথ্য। এবং আমরা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের কথা বলছিলাম। আমি যতদূর জানি এবং আমি নিশ্চিত যে আপনিও ভালো করে জানেন, গত কয়েক মাসে বা বছরে ফেসবুক থেকে, টুইটার থেকে, ইউটিউব থেকে প্রচুর কন্টেন্ট সরিয়ে ফেলা হয়েছে এবং সেটা সরকার বিরোধীদের কন্টেন্ট যেরকম, বা সরকারের বিরোধী কন্টেন্ট, সরকারের পক্ষের কন্টেন্টও সরিয়ে ফেলা হচ্ছে। এবং গুগলের যে 2023 সালের ট্রান্সপারেন্সি রিপোর্ট সর্বশেষ বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে গত 23 সালের শেষ 6 মাসে বাংলাদেশ সরকার গুগলের অধীনে থাকা যেসব কন্টেন্ট সরিয়ে ফেলতে অনুরোধ করেছে, গুগলের ভাষায় তার মধ্যে 52% হচ্ছে সরকারের সমালোচনা সংক্রান্ত। তো আমি আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে সরকার কি সমালোচনা গ্রহণে একটু কম সহনশীল কিনা? একটা হচ্ছে সমালোচনা, আর একটা হচ্ছে মিস ইনফরমেশন দিয়ে সমালোচনা। কারণ ওই কন্টেন্টগুলো আপনার দেখতে হবে। তো যে কটা সরাতে বলেছেন, এই কটা কন্টেন্টই নিশ্চয়ই সমালোচনামূলক নয়, আরও তো সমালোচনার কন্টেন্ট আছে। তো আপনি যদি কন্টেন্টটা দেখেন, দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি জাজ। এবং তারা বলেছে যে তারা 58% রিকোয়েস্ট যেগুলো করা হচ্ছে, তারা 58% তারা সরায়নি, বাকিটা তারা সরিয়ে ফেলেছে। না, সেটা অন্য ইস্যু। কিন্তু আমি বলছি, গভর্নমেন্ট যেগুলো রিকোয়েস্ট করছে সরাতে, সেগুলোর মধ্যে মিস ইনফরমেশন বা অপতথ্য আছে কিনা, মানে অপতথ্য দিয়েও তো ওটাকেও তো বলা যাবে যে সমালোচনা ক্যাটাগরিতে ফেলা যাবে, নিঃসন্দেহে, তাই না? তো আমি ধরেন 10টা কন্টেন্টের কথা অভিযোগ করলাম যে এটা অপতথ্য আছে, সেটা থেকে একটা কনক্লুশনে আসা যাবে না যেহেতু ওগুলো সমালোচনা, এই জন্য আমরা সরাতে বলছি, কারণ আমরা সমালোচনা সহ্য করছি না। বিষয়টা তো তা না। আমি তো বলছি অপতথ্যের জন্য, সমালোচনার জন্য নয়। কারণ আপনার এই অনুষ্ঠানে বসেই বিভিন্ন পক্ষ কত সমালোচনা সরকারে করেছে, এগুলো নিয়ে তো সরকার সরাতে বলেনি। বাংলাদেশে বিভিন্ন টেলিভিশন টক শোতে আমি নিজে পার্টিসিপেট করেছি এবং 2/3 অফ দ্য টাইম সমালোচনা হয়েছে, সেগুলো তো সরকার সরাতে বলেনি। তো সরকার সমালোচনার বিপক্ষে নয়, সরকার অপতথ্যের বিপক্ষে। যখন একবার হার্ডকোর ডাহা মিথ্যাচার হয়, যেমন আপনি দেখেছেন বাংলাদেশের মূলধারা রাজনীতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কত মিথ্যাচার হয়েছে, যে গলফ ক্লাবে সে মেম্বার, সেই গলফ ক্লাব নাকি তার নিজের মালিকানা। তো এইগুলোকে আপনি কি সমালোচনা বলবেন না অপতথ্য বলবেন? অপতথ্য। তাহলে এইটাকে যদি সরাতে বলা হয়, সেক্ষেত্রে তো ইন্টারপ্রিটেশন এটা হতে পারে সহনশীলতার কোনো সমস্যা নেই। এক্স্যাক্টলি, সহনশীলতার মোটেও সমস্যা নেই। আমাদের ইলেকট্রনিক মিডিয়াগুলো এটার প্রমাণ। বাংলাদেশে যে পরিমাণ সমালোচনা হয়, বিশ্বাস করেন, আমাদের মতন সোশিও ইকোনমিক রিয়ালিটি যে কটা দেশ আছে, এখন আপনি নরওয়ে, সুইজারল্যান্ড আর সুইডেনে চলে গেলে অন্য হিসাব, কিন্তু আমাদের মতন সোশিও ইকোনমিক রিয়ালিটি যে কটা দেশ আছে, সেই দেশগুলো আপনি ঘুরে দেখেন, কোথাও মিডিয়া এত ভাইব্রেন্ট না এবং এত সমালোচনা সরকারের হয় না কোথাও। হ্যাভিং সেড দ্যাট, আমি আবার বলছি না যে আমরা আমাদের আকাঙ্ক্ষার জায়গায় পৌঁছে গেছি,
কিন্তু 20 বছর 25 বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ আর মিডিয়া আপনি দেখেন, একটা জিনিস বলা হয় যে আওয়ামী লীগ সরকার বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচুর টেলিভিশন চ্যানেল দিয়েছেন, প্রচুর সংবাদপত্র দিয়েছেন, বলতে যাচ্ছিলাম কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা দেখা যায় যে সাংবাদিকতা অনেক ক্ষেত্রে এখন সাংবাদিকটা চেয়ার লিডারে পরিণত হয়েছে এবং একটা ওপিনিয়ন, একটা অপিনিয়ন নিঃসন্দেহে আপনি অবশ্যই কন্টেস্ট করতে পারেন। এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমের মালিকানা যাদের হাতে, তাদের অনেকেই এখন সংসদ সদস্য হয়েছেন। পলিটিসাইজেশনটা খুবই ভীষণভাবে হয়েছে, বিএনপি থাকতো এটা করেছে, আওয়ামী লীগের সময় হয়েছে, এবং সাংবাদিকটা দুটো ভাগে বিভক্ত। সব মিলিয়ে এটা কি স্বাধীন সংবাদ মাধ্যমের জন্য অনুকূল পরিবেশ কি না? মানে সাংবাদিক বা সংবাদ মাধ্যম যদি দলের হয় বা দলের সমর্থক হয়, সেটা কতটা আপনি কি মনে করেন? আপনার এই যে এটা একটা ন্যারেটিভ যেটা আপনি বললেন, যেটা আপনি এখানে উপস্থাপন করলেন, আমি এটা একটু কাউন্টার ন্যারেটিভ শোনার জন্যই। হ্যাঁ, একটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যদি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চাইতো, তাহলে এটাকে অবারিত করতো না, সংখ্যা বাড়াতো না। সংখ্যা যত বাড়ে নিয়ন্ত্রণ করা তত কঠিন হয়, এটা তো বেসিক আন্ডারস্ট্যান্ড। তো সংখ্যা বাড়িয়ে নিয়ন্ত্রণ করা যায় না, তো ডিফিকাল্ট হয়। সো আওয়ামী লীগ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যে নিয়ন্ত্রণের পক্ষে নন, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এটির সংখ্যাটা বাড়াতে উনি অ্যালাউ করেছেন, স্পেসটা বাড়িয়েছেন, যে কারণে আজকে যত সমালোচনার সুযোগ তৈরি হয়েছে 25 বছর আগে সেটা বাংলাদেশে ছিল না, এটা প্রমাণ করে। আর আপনি সরকারি চ্যানেল বলেন, এমপিদের কথা বলেন, যাই বলেন, সবগুলো চ্যানেল সামগ্রিকভাবে প্রত্যেক দিন টেলিভিশন টকশোগুলোতে 2/3 অফ দ্য টাইম সরকারকে একেবারে আপনার সমালোচনা করে ঝেড়ে ফেলছে। তাহলে লাভটা কি হলো? লাভ তো হয় না। 2/3 কেন মনে করছেন? টকশোতে তো কেন মনে করছি? দুপক্ষই থাকে না, কারণ মনে করছি যে আপনার এখানে হয়তো দুই পক্ষ থাকে, কিন্তু বেশিরভাগ টকশোতে আপনি দেখবেন 3 জন থাকে। একজন হচ্ছে আওয়ামী লীগ, একজন বিএনপি, আর একজন হচ্ছে অন্য কেউ, থার্ড বিরোধী দল। সো আমি নিজে তো এটা ফেস করেছি। সো আমি ধরেন অনেক সময় প্রোটেস্টও করেছি যে কেন ভাই আমাকে ডেকেছেন দুজন বিরোধী দল, তখন আমাকে ধরেন এভাবে বলা হয়েছে, না আপনি একাই 100, আপনি দুজনে বেশি পারবেন। আমার হ্যাঁ, সেটাও পারবো, আমি সত্যের পক্ষে ফাইট করি তো পারবো, কিন্তু ওই যে টাইমে তো পারবো না। আপনি যখন দুজন বিরোধী দল ডাকেন, তখন তো সে 2/3 টাইম পেয়ে যায়, আমি তো 1/3 টাইমে তাদের অভিযোগগুলো জবাব দিতে পারি না। তো সেই মানে বরং আমরা একটা আপার হ্যান্ডে কিন্তু বিরোধী দল সকল টেলিভিশন টক শোতে। কাজেই এই সরকার যে টেলিভিশন চ্যানেল দিয়েছে, সেই টেলিভিশন চ্যানেলগুলি টক শোগুলি এই সরকারের সমালোচনায় বেশি সময় ব্যয় করছে। তো হোয়াট ডাজ দ্যাট টেল ইউ? স্ট্যাটিস্টিক্স কিন্তু উল্টো কথা বলে ওই ন্যারেটিভের বিপক্ষে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, বেশিরভাগ টেলিভিশন চ্যানেলে আমি দেখি গভর্নেন্স ইস্যুতে সরকারকে তো ধুয়ে ফেলছে। প্রত্যেকটা টিভি চ্যানেল যেগুলোকে দ্য সো কল্ড সরকারের ঘনিষ্ঠ বলা হচ্ছে, সেই টেলিভিশন চ্যানেলগুলো তো সরকারকে একেবারে গভর্নেন্স কোথাও ছাড় দিচ্ছে না, এবং ধুয়ে ফেলতে যে কোথাও ভুল তথ্য দিয়েও এই কাজ করে ফেলছে। কিন্তু আমি কেন জানি, কারণ আমি সারাক্ষণ এগুলো খবর রাখি, দেখি, এবং আমি কিন্তু কথাও বলি যখন দেখি ভুল তথ্যের ভিত্তিতে কিছু টেলিভিশন চ্যানেল, দ্য সো কল্ড সরকারের পক্ষে টিভি চ্যানেল, অথচ 80% নিউজ সারাদিনে সরকারকে ক্রিটিসাইজ করছে। কাজেই এইটা বরং আরও অ্যাপ্রিসিয়েট করতে হবে যে এই গভর্নমেন্ট সংখ্যা শুধু বাড়ায়নি, তারা লাইসেন্স দিয়েছে, কিন্তু তারা সেইখান থেকেই আবার ক্রিটিসিজম তারা সহ্য করছে। এবং আপনাকে এটাও মাথায় রাখতে হবে, ক্রিটিসিজম যারা করছে বা গভর্নেন্স ইস্যুতে জনগণের পক্ষে কথা বলছে বলে কিন্তু তারা আবার টিআরপিতেও উপরের দিকে আছে, নাহলে তো তারা টিকে থাকতে পারবে না। টিকে থাকার অস্ত্র হচ্ছে জনগণের পক্ষে আছে বলেই তারা পাচ্ছে দিন শেষে, এটাও কিন্তু মানতে হবে। কাজে ওই ন্যারেটিভের সাথে আমি একমত নই একেবারেই। আমি মনে করি যে আমরা আমাদের মতন দেশগুলো এই সোশিও ইকোনমি রিয়ালিটি, এই কমপ্লেক্সিটি যেসব দেশে আছে, এতটুকু দেশ, 17 কোটি মানুষ, এবং আমার যে ইকোনমিক বাস্তবতা, সব জায়গায় দাঁড়ালে পৃথিবীর সকল দেশ যেগুলো সব আমরা উপরের দিকে থাকবো গণমাধ্যমের স্বাধীনতার জায়গায়, এবং বিগত দিনের তুলনায় আমরা অনেক বেটার একটা জায়গাতে আছি। হ্যাঁ, গণতান্ত্রিক এবং মিডিয়ার যে এটা একটু মেসি, বিকজ ডেমোক্রেসি ইজ মেসি। এই মেসি সিচুয়েশনের মধ্যে দিয়ে আস্তে আস্তে ফাইন টিন করে যাবে, কিন্তু মেসি যে দিস ইজ অলসো আ পজিটিভ সাইন। আপনি দেখবেন ভুটানে যান, মরিশাসে যান, এরকম অনেক দেশে যান, কিছু নাই, খুবই ঠান্ডা, ডিসিপ্লিন, কারণ ওখানে কিছু নাই। আমার এখানে মেসেজ হয়েছে বিকজ আমি ওই রিগরাস প্রসেসের মধ্যে ঢুকে পড়েছি, আমি ওই প্র্যাকটিসটা করছি। আমি করে হয়তো নরওয়ে হয়ে যেতে পারি নাই, বাট আমি প্রসেসের মধ্যে যে আছি, দিস ইজ ডেমোক্রেসি ফর মি। ইউরোপিয়ান দেশগুলো ওই প্রসেসের মধ্যে থেকে আছে। আজকে আমেরিকাতে দেখেন আপনি, এই যে 3 মাস আগে এত লেকচার দিল আমাদের, আজকে কি হচ্ছে তাদের দেশে? প্রোটেস্ট করতে দিচ্ছে?
একটা প্রফেসরকে কিভাবে তারা গ্রেফতার করছে। আপনাকে আমি একটা ইন্টারেস্টিং তথ্য দিই। এই যে 28 তারিখের পরে 28 অক্টোবরে যে বিএনপি জামাত যেটা করলো, আপনার একেবারে অগ্নিসন্ত্রাস করে তারা সরকার ফেলে দেবে ঘোষণা দিয়ে তারা ভায়োলেন্সে নামলো, এটা তো ভুরি ভুরি এভিডেন্স আমরা দেখলাম। বিএনপির অফিসে গেছে পুলিশ, ককটেল পেলো, ককটেল বিস্ফোরিত হলো, টিভিতে আমরা দেখলাম, এক্সপ্লোসিভ। সো সিকিউরিটির স্বার্থে এটা বেসিক প্রোটোকল, এটাকে কর্ডন করা হলো, তারা যে এক্সক্লুসিভগুলোকে উদ্ধার করবে। সোয়াতের একটা টিম গেছে, সাথে সাথে সেই রাষ্ট্রের আপনার প্রতিনিধিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে এই টিমকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, তারা কেন ওখানে গেছে, হিউম্যান রাইটস ভায়োলেশন, রাইট টু অ্যাসেম্বলি ভায়োলেশন অভিযোগ করলো। অথচ আজকে দেখেন ইউনিভার্সিটির মধ্যে নিরীহ শিক্ষক এবং স্টুডেন্টদের তাদেরকে দমানোর জন্য সোয়াট চলে যাচ্ছে, তাদের দেশের সোয়াট। লুক অ্যাট দ্য হাইট অফ হিপোক্রেসি। এগুলো কি, আপনি কি বলবেন এগুলোকে? আমাদের এখানে যে আগুন লাগিয়ে নারী শিশুকে হত্যা করে ট্রেন জ্বালিয়ে একাকার করে ফেললো কত মানুষ, আমার নিজের লোকজন মানে আক্রমণের শিকার হয়েছে 28 তারিখে আমরা আমাদের শান্তি সমাবেশে যাওয়ার সময়, যাদেরকে আমি হসপিটালে গিয়েছি দেখেছি, একজনের বাস ঘুরিয়ে দিয়েছে। এরকম একটি ঘটনা ঘটেছে ইউএসএতে, এই কলম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে প্রোটেস্টগুলি হচ্ছে, এটা তো রিয়েল জেনুইন প্রোটেস্ট। এবং যে অপারেশন যেটা হচ্ছে, যে জেনোসাইড হচ্ছে প্যালেস্টাইনে, এটা তো জেনুইন প্রোটেস্ট। সেইটাকে তারা কিভাবে মিলিটারি কায়দায় এগুলো করছে। কাজেই যেহেতু এই ধরনের সিচুয়েশন তাদের মধ্যে ছিল না, বিএনপি জামাত তো তারা পায় নাই, যদি তাহলে বুঝতো যে কত ধানে কত চাল। তখন তাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন, মিডিয়া ফ্রিডম, আর এই যে কি বলে রাইট টু অ্যাসেম্বলি, আর তাদের ডেমোক্রেসির এত কিছু মানে অন্যভাবে ডিফাইন করতো। ইভেন কানাডার মতো একটা দেশ, এই আপনার মনে আছে ভ্যাকসিন একটা মুভমেন্ট করলো, ট্রাকার্সরা বন্ধ করে রাখলো রাস্তা কিছুদিন, কানাডা ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দিল, ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড করে দিল, প্রত্যেকটা ট্রাকারকে আপনার হ্যান্ডকাফ পরে পরে জেলে নিয়েছে। এরকম সিচুয়েশন তো চেহারা একই রকম হয়ে যায়। শুধু আমরা যখন এই বিপদের মধ্যে পড়ি, আমরা লিগাল অ্যাকশন নিতে যাই, আমাদের কি করলো, 28 অক্টোবর আগে পুলিশকে হত্যা করেছে, দিনের পর দিন এরা অগ্নি সন্ত্রাসীরা মানুষকে পুড়িয়ে মেরেছে, তারপর আমরা অ্যাকশন নিয়েছি, অ্যারেস্ট করেছে। আর আজকে 900-র উপরে স্টুডেন্ট অ্যান্ড টিচার অ্যারেস্ট করে বসে আছে আমেরিকাতে। কই একটা জায়গায় অগ্নি সন্ত্রাস করেছে, একটা জায়গায় ককটেল মেরেছে, 900 জন অ্যারেস্ট করে ফেলছে, কেন? তো এই যে এই জায়গাগুলো তো আমাদের একটু চিন্তা করে আমি সময় থাকলে ওই জায়গায় আসবো। আরেকটা প্রশ্ন, আমার ধারণা যে আপনি মন্ত্রিত্ব গ্রহণের পরেই এটা শুনে থাকবেন, যে একটা অভিযোগ যে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ, বিশেষ করে প্রিন্ট মিডিয়াকে নিয়ন্ত্রণ করবার জন্য আপনি জানেন যে আপনার অধীনস্থ ডিএপি, ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড পাবলিকেশন, যারা সরকারি বিজ্ঞাপনগুলো বন্টন করে বিভিন্ন কাগজের মধ্যে, পত্রপত্রিকার মধ্যে, এবং সেখানে অভিযোগটা যে এই যে তালিকাটা করা হয় সার্কুলেশনের, সেটা অনেক নাম না জানা, মানে হয়তো আপনি নিজেও নাম শোনেননি, সেরকম পত্রিকাগুলো ভালো বিজ্ঞাপন পাচ্ছে। অনেক পত্রিকা যেগুলোর মানুষ নাম জানে, যেই পত্রিকাগুলো চলে, তারা তালিকার অনেক নিচে। এটা একটা দুর্নীতি এখানে থাকতে পারে, আবার এখানে পলিটিক্সের ইস্যু থাকতে পারে। সো আপনি শুনেছেন কিনা, বা আপনি এটা কিভাবে দেখবেন এই বিষয়ে? আপনাকে একটু বলি, এটা ডিএফপির যে লিস্টটা আছে, এটা আসলে বেশ পুরনো, এটাকে একটু আপডেট করা দরকার। আমি আপডেট করার প্রক্রিয়ার মধ্যে হাত দিয়েছি, বাট ইতিমধ্যে আমি কিছু সায়েন্টিফিক প্রসেস ফলো করে একটি লিস্ট আমি বানিয়েছি, যেটাতে মোটামুটি এই মুহূর্তের সার্কুলেশনের একটা রিফ্লেকশন আছে, এবং সেই লিস্টটাকে আমি প্রাধান্য দিই। কারণ একটা জিনিস আমি যেটা বিশ্বাস করি, যে ক্রোড়পত্রগুলো যে সরকার দিচ্ছে, কেন দিচ্ছে? কারণ আমরা চাই যে বেশিরভাগ মানুষের হাতে পৌঁছুক। কাজে যে পত্রিকাগুলির সার্কুলেশন বেশি আছে, সেখানে যদি আমি না দিই, তাহলে তো এটা সরকারেরই লস। যে কারণে আমাদের মাথায় থাকে মেজরিটি আমরা যাদের সার্কুলেশন বেশি তাদেরকেই কিন্তু আমরা এটা নিশ্চিত করি। সেটা আপনার মাথায় আছে, আপনাদের থাকলে তো এই অনিয়মগুলো হতো না এতদিন। আমি তো ধরেন এই গত 3 মাসে আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারবো। আর যেটা হচ্ছে কি, যে কিছু জিনিস আছে ধরেন কন্টিনিউয়াস একটা প্রসেসে আস্তে আস্তে পরিবর্তন হয়, সব কিছু হয়তো একবারে হয়ে যায় না। অনেক কিছু অতীতে হয়েছে, আমি সেখান থেকে রিলে রেসের লাঠিটা পেয়েছি, সামনে এগোচ্ছে, আরও কিছু কাজ করার চেষ্টা করছে, আমার সামনে কেউ আরেকটু আগাবে। তো সেইভাবে আমি মনে করি যে এখানে আমি যেটা করার চেষ্টা করছি, সেটি হলো যে আবার আরেকটা ক্রাইটেরিয়া আমি নিয়েছি, সেটি হচ্ছে যে অনেক পত্রিকা আছে ধরেন তার ইতিহাস আছে, ঐতিহ্য আছে, একটা ব্র্যান্ডিং আছে, হয়তো সার্কুলেশনে একটু চ্যালেঞ্জ আছে, সেগুলোকেও আমি কনসিডারেশন রাখি। সেটা থাকতে পারে, কিন্তু একেবারেই নাম নেই, নাম গন্ধ নেই, কেউ জানে না,
এরকম নতুন নতুন গজিয়ে ওঠা পত্রিকার সার্কুলেশন। রাইট। আবার আপনাকে আমি বলি যে কিছু পত্রিকা আছে যেগুলো ধরেন মানে তাতে সরকারেরও লাভ হয় না, এমনকি যদি দলের কথা বলি ক্ষমতাসীন দলেরও লাভ হয় না। এখানে আমি বলছি কোনো ব্যক্তি হয়তো সরকার সমর্থক হতে পারেন, তিনি ব্যক্তিগতভাবে লাভবান হতে পারেন। এক্স্যাক্টলি, আমি এটা আপনার সাথে একমত। এবং এখানে আমি বলছি আরও কিছু পত্রিকা, মানে আমি ক্রাইটেরিয়াগুলো একটু আপনাকে বলে নিই, এই জন্য আমি বলছি। আরেকটা হচ্ছে ধরেন পত্রিকা কিন্তু একজন নামকরা সম্পাদক তার পেছনে আছে, উনি হয়তো একটা পত্রিকা নিয়ে কাজ করছেন, তার অতীত ঐতিহ্য ইতিহাস আছে। এই ক্রাইটেরিয়াগুলোকে আমি নেই, এবং তার ফলশ্রুতিতে আপনি শুধু বিগত 2-3 মাসে ক্রোড়পত্র কারা পেয়েছে আপনি দেখলে আপনার একটা ধারণা হয়ে যাবে। আপনি দেখবেন যে আপনার পরিচিত, জানাশোনা এবং যেগুলো সার্কুলেশন বেশি এবং নামকরা পত্রিকাগুলোই পেয়েছে। আপনি যে অভিযোগটি করছেন এটি গত 3 মাসে অন্তত বা 2 মাসে আমি যদি বলি, সেই অভিযোগের কোনো নজির আপনি পাবেন না। সেটা হয়ে থাকতে অনেক ধন্যবাদ এতটুকু আপনাকে একটু খোঁজ নিতে বলবো। হ্যাঁ, অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে। এর আগে আমি আপনাকে ধন্যবাদ জানিয়েছিলাম যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তার অধীনে যে মামলাগুলো সেগুলো নিয়ে আপনি ল মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন এবং এখানে একটা পরিবর্তন হয়তো আমরা আশা করতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তারপরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, অনেকে মনে করেন যে এগুলো একটা ভয়ের আবহ সমাজে তৈরি করে। নিঃসন্দেহে একটা দেশে এই ধরনের আইন থাকা দরকার, কিন্তু সেই আইন কোনো ভয়ের আবহ তৈরি করা বা কারো চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করবার জন্য নয়। আবার এই আইনগুলো থাকবার পরেও বাংলাদেশ ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের টাকা বাইরে চলে যায়। এই আইন থাকবার পরেও আমাদের ন্যাশনাল আইডি যে তথ্য বলি সেগুলো বাইরে চলে যায়। এই আইনটা প্রোটেক্ট করতে পারে না, কিন্তু অনেককে জেলে নিতে পারে। সাংবাদিকরা তাতে ক্ষতিগ্রস্ত হয়। আপনি জানেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সবচেয়ে ভুক্তভোগী রাজনীতিবিদদের পরে সাংবাদিকরা। এবং সাইবার স্পেসের নিরাপত্তার জন্য এই সরকার যে 3বার আইনে পরিবর্তন আনলো, 3বারই নির্বাচনের আগে, সেটাও অনেকের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সো আপনি একটু ক্লারিফাই করবেন আমাদেরকে? নির্বাচনের আগের বিষয়টা আসলে একটা স্পেকুলেশন, এটার সাথে আসলে সরকারের কোনো লাভ লসের কিছু নাই। নির্বাচনের 6 মাস আগেও করতে পারে, 2 বছর আগেও করতে পারে, কিন্তু এই আইনগুলো আপনি জানেন একটা রিগোরাস প্রসেসের মধ্যে দিয়ে যায়, যেখানে অনেক সময় লেগে যায়। যেমন আমি গণমাধ্যম কর্মী আইন নিয়ে কাজ করছি, চেষ্টা করছি কুইকেস্ট পসিবল টাইমে, কিন্তু এটা অনেকগুলি ইস্যুস থাকে, স্টেক হোল্ডারদের ওপিনিয়ন থাকে, অনেক কিছু নিয়ে অনেক সময় লাগে। তো এটা আসলে জাস্ট সিম্পল স্পেকুলেশন। আমি মনে করি না নির্বাচন আগে পরে এটা অ্যাট অল ম্যাটার করে। তবে একটা জিনিস আমি বলবো যে আমিও আশা করতে চাই আপনাদের কাছে, আপনারা যা ডিরেক্ট স্টেক হোল্ডার, যে ডিএসএ অ্যান্ড সিএসএ কে একই ব্র্যাকেটে না ফেলার জন্য। এবং ডিএসএ থেকে যে একটা বিগ ডিপার্চার সিএসএ, বিশেষ করে ডিএসএতে ডিফেমেশনের এগেনস্টে মামলা করলে জেলে নেওয়া এবং এখানে জামিন না হওয়ার যে প্রভিশন, যেটা টোটালি চলে গেছে। কিছু ক্ষেত্রে গেছে, কিছু ক্ষেত্রে আছে, কিন্তু যেসব ক্ষেত্রে গেছে সেসব ক্ষেত্রে আবার জরিমানাটা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে অনেকের পক্ষে। এটা তাহলে একটু ক্ল্যারিফাই করি আপনাকে। অনেকের পক্ষে সেটা 25 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। এবার একটু আসি আপনাকে, এটা আজকের পরে আই হোপ যে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে জিনিসটা, এবং বরং কেউ যদি ভুল ন্যারেটিভ আনলে আপনি এটা ধরে দেবেন আপনার পরবর্তী প্রোগ্রামে। প্রথম কথা হচ্ছে যে কিছু ক্ষেত্রে গেছে, কিছু ক্ষেত্রে যায়নি, এটা সঠিক না। ডিফেমেশনের ক্ষেত্রে পুরোটাই চলে গেছে। আমি ধারার কথা, আমি সেই ধারাতে আসছি, পরিষ্কার করব আপনাকে। ডিফেমেশনের যে বিষয়টা ছিল, যেটা মূল দাবি ছিল সাংবাদিক সমাজের, যে কোনো একটা রিপোর্টিংয়ের মাধ্যমে কেউ ডিফেমেশনের ভিকটিম মনে করলে, মামলা করলেই যেটা টার্গেট সাংবাদিকরা হতো এক্সক্লুসিভলি, জেলে এবং কোনো বেইল নাই, সেই জিনিসটা পুরো চলে গেছে। এখানে বেলের মানে ইররেলেভেন্ট হয়ে গেছে, কারণ জেলের প্রভিশনটা নাই। কি আছে? ফাইন। আচ্ছা, ফাইনটা কীরকম? আনলিমিটেড করে না, একটা সিলিং টানা আছে, 25 লক্ষর বেশি হতে পারবে না। কিন্তু এটা 25 লক্ষই হবে এরকম বলা না, এটা 5 টাকা হতে পারে। দ্যাট উইল ডিপেন্ড অন দ্য গ্র্যাভিটি অফ দ্য অফেন্স। জাজ উইল ডিসাইড দ্যাট। আপনি আগে থেকে যদি ধরে রাখেন 25 লক্ষ টাকা বেশি, কারণ সবাই 25 লক্ষ টাকা ফাইন হবে, এটা ভুল ধারণা হয়ে গেল। খেয়াল করেন, জিনিসটা হচ্ছে যে একজন যদি ধরেন ডিফেমেশনের ভিকটিম হয় বেসড অন ডিসইনফরমেশন, অপতথ্যের, সেই ব্যক্তি তো শুধু নিজে ক্ষতিগ্রস্ত হয় না, তার পরিবার, তার বাচ্চা কাচ্চা হয়, তাহলে তার প্রতিকার চাওয়ার একটা রাইট আছে। তো এটা তো আপনি মানেন। তাহলে সেই প্রতিকারটা যদি সিএস এর এই প্রভিশনে থাকে, তাহলে কি সে মামলা করলো, মামলা করার পর কি হবে? মামলা চলবে, একটা রায় আসবে, আপিল করার সুযোগ আছে হায়ার কোর্টে, অ্যাপেলেট ডিভিশন, সকল স্তর এক্সস্ট করার পরে যদি জাজ ডিসাইড করে যে না, এখানে 15,000 টাকা ফাইন করা হলো, তখন এসে অভিযুক্ত 15,000 টাকা ফাইন দিবে। এর চাইতে ভালো ল হতে পারে না। যখন বলা হচ্ছে যে 25 লক্ষ টাকা বেশি হয়ে গেছে,
আপনি ধরে নিয়েছেন যেন সবাই 25 লক্ষ টাকা ফাইন হবে, দ্যাট ইজ ইনকারেক্ট, এটা ভুল ধারণা। এই 25 লক্ষ টাকা দেওয়া হচ্ছে ইটস এ গুড থিং, যেটা আনলিমিটেড করা হয়নি। আপনি চাইলে 25 লক্ষ 1 টাকা করতে পারবেন না। অন্যান্য অপরাধের ক্ষেত্রে ফাইন যেখানে আছে সেখানে বরং সিলিং টানা নাই, এখানে ফেভার করা হয়েছে সিলিং টেনে, যে 25 লক্ষ 1 টাকা হতে পারবে না, কিন্তু 5 টাকা হতে পারবে, কম হতে পারবে। কাজে 25 লক্ষটা বেশি হয়ে গেছে তখন যখন সবার জন্য 25 লক্ষ। তো এখন আপনাকে এটা ডিপেন্ড করবে আপনার অফেন্সের গ্র্যাভিটি, যে বেশি অপরাধ করেছে এটা যদি প্রমাণিত হয় 3টা স্তর এক্সস্ট করার পরে যে সে ওই লেভেলের অপরাধ করেছে, তাহলে তার ফাইন বেশি হবে, অপরাধের অফেন্স কম হলে কম। কাজেই এই যে আর্গুমেন্টটা যে এটা বেশি হয়ে গেছে, এটা একেবারে সঠিক নয়, এটা কিন্তু বুঝিয়ে শুনে এটা করা হচ্ছে। এক, দ্বিতীয় হচ্ছে যেটা বলছেন কিছু ধারাতে গেছে, কিছু ডিফেমেশনের ক্ষেত্রে পুরো চলে গেছে। যেইখানে আছে জেলে তার সাথে সাংবাদিকতার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। এটাও একটা ভুল ন্যারেটিভ মাঝে মধ্যে বলা হয়। সেটার সাথে সম্পর্ক কিসের? সেই প্রত্যেকটা প্রভিশনে আপনি সিআরপিসিতেও জেলের টার্ম আছে, 1898 সাল থেকে এগুলো আছে। এগুলো হচ্ছে আমাদের যে পেনাল কোডের যে অপরাধ, এগুলো হচ্ছে সেই অপরাধ, সেগুলোর সাথে সাংবাদিকতার কোনো সম্পর্ক নেই। যেমন আপনি যদি বঙ্গবন্ধু স্যাটেলাইটের যে পাস, কিন্তু শুধু সাংবাদিকতা নিয়েই তো আমরা কথা বলছি না, আমরা সাধারণ মানুষের, সেটাই বলছি, বঙ্গবন্ধু স্যাটেলাইটের আপনার পাসকোড, এটা একটা সিক্রেট ইনফরমেশন। নিঃসন্দেহে সাংবাদিকতার কার্ড ব্যবহার করে কেউ যদি যে ওইটা লুকিয়ে চুরি করে এক্সপোজ করে, তখন সে আর সাংবাদিক না, সে চোর। সো আপনার প্রফেশন তখন দেখবেন না সাংবাদিক না, আপনি তখন পলিটিশিয়ান না, আপনি তখন ডাক্তার না, ইঞ্জিনিয়ার, লয়ার না, আপনি তখন একটা অপরাধী। তো সেইখানে আপনার ওই অপরাধটা, অফেন্সটা, বাট তখন তো বলা যাবে যে আপনার গভর্নেন্সে এক ধরনের দুর্বলতা আছে, যে আপনি ওটা প্রোটেক্ট করতে পারেননি ওই তথ্যটি। হ্যাঁ, তো এটা তো বলা যাবে, ওইটার জন্য তো আপনার কোনো ফাইন হবে না, অপরাধ হবে না, ওইটা বলার জন্য। কিন্তু আপনি চুরিটা যদি করেন, আপনি ধরেন রাষ্ট্রের, ধরেন ডিপ্লোম্যাটিক একটা এনগেজমেন্ট হচ্ছে একটা রাষ্ট্রের সাথে, যেখানে আমরা একটা নেগোসিয়েশন করছি একটা ডিল করার জন্য, যেটা লিকড আউট হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ, কারণ অন্যান্যরা আরও ঝামেলা করে ফেলবে এটার মধ্যে। সেইটা যদি আপনি সাংবাদিকতার কার্ড ব্যবহার করে ঢুকে চুরি করে অন্য কাউকে দেওয়ার ব্যবস্থা করেন আর একটা স্টেক হোল্ডারকে, তখন তো আপনি সাংবাদিকতা করলেন না, আপনি এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে একজন চোরের রোল প্লে করলেন। সেইখানে ওই প্রভিশনগুলি আছে ধরার। কাজেই আমি একটু পরিষ্কার করি ভাই, জায়গাটা একটু বোঝা দরকার, যে যেখানে জেলের টার্ম আছে তার সাথে সাংবাদিকতার কোনো সম্পর্ক নাই। ওইখানে আমাদের পেনাল কোডে, সিআরপিসিতে, প্রত্যেক জায়গাতে 1898 সাল থেকে এগুলো আছে। কাজে সিএসএ নতুন করে কিছু তৈরি করেনি। এবং এইখানে মিডিয়া ফ্রিডম অ্যাক্ট যেটা বলে না, ইউরোপিয়ান ইউনিয়ন, ওই সুইডেনে, নরওয়েতে যান, আমেরিকাতে যান, ওই একই অপরাধের জন্য ওইখানেও জেল আছে, কোনো আলাদা কিছু নাই। আমার আসলে আপনি কি বুঝাতে পেরেছেন? হ্যাঁ, আপনার সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবার কথা, কিন্তু সময় খুব কম। আমি ছোট্ট 2-3টা প্রশ্ন করি, বাকিটা অন্য আরেকদিন সময় পেলে নিশ্চয়ই করব, সেকেন্ড এপিসোড করব। সেটা হচ্ছে যে আপনি লিক হবার কথা বলছেন। বাংলাদেশে আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে প্রচুর মানুষের ফোন কল লিক হয়ে যাচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো ঘুরে বেড়ায়। এর মধ্যে রাজনীতিবিদ আছেন, ব্যবসায়ী আছেন, ইদানিং তো সরকারি দলের মন্ত্রীবর্গ আছেন, এমনকি প্রধানমন্ত্রীর ফোন কলও বাইরে আসে। তো আপনি কি মনে করেন না যে এটা একটা প্রাইভেসি? ইয়েস, আমি মনে করি, অবশ্যই মনে করি, এবং এটা একটা প্রোটেকশন দরকার এবং এটা আইডেন্টিফাই করা দরকার কিভাবে, কোত্থেকে হচ্ছে। আমি আপনার সাথে একমত, এটা প্রোটেকশন দরকার, প্রাইভেসি এর মধ্যে এটা পড়ে। তবে এখন সমস্যা হয়ে গেছে কি, মূলধারার গণমাধ্যম আবার সেগুলো প্রচারও করে। হ্যাঁ, যখন এই যে এই জায়গাগুলোতে তো একটা রেসপন্সিবিলিটি আনা দরকার অনেক জায়গা থেকে। এখন যেটা হচ্ছে কি, যে ধরেন টেকনোলজি এমন জায়গায় চলে গেছে, কোথা থেকে কীভাবে যে কী হচ্ছে, বাট এটার একটা সলিউশন দরকার। অনেক সময় যে ব্যক্তি ফোন রিসিভ করছে সেও রেকর্ড করে ছেড়ে দিতে পারে, যে ফোন করছে সেও রেকর্ড করে ছাড়তে পারে, আবার মাঝখানে থার্ড পার্টি ট্যাপ করে ঢুকে রেকর্ড করে ছাড়তে পারে, বিভিন্ন কিছু হতে পারে। বাট এটা অবশ্যই গর্হিত অপরাধ আমি মনে করি। তবে এটার যে আপনার ক্ষতি, ঝুঁকির দিক, তার চেয়ে অনেক বেশি ঝুঁকি যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সেন্সিটিভ কোনো সিক্রেট ইনফরমেশন, কাজে সেইখানে আইন আপনার থাকতে হবে। সেই আইন যদি অপরাধ সংগঠিত হলে আইনের অ্যাপ্লিকেশন হয়, সেটাকে কিন্তু স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা বা সাংবাদিকতার সাথে মিলিয়ে গুলিয়ে করা যাবে। আপনি আপনার কথা এটা স্পষ্ট যে আপনি সংবাদ মাধ্যমের স্বাধীনতার বিষয়ে নিজে সোচ্চার থাকবেন এবং সেটা সবাই আশা করে। এবং আমি শুধু আপনাকে জানিয়ে রাখি যে 9টি ল আছে আপকামিং এবং এক্সিস্টিং, এগুলো সাংবাদিকতার পরিপন্থী অনেকেই মনে করেন, স্বাধীন মত প্রকাশের। আপনি এগুলো খতিয়ে দেখবেন। তার মধ্যে একটা যেমন ডেটা প্রোটেকশন অ্যাক্ট আছে, এটা অনেকে ব্যক্তির ব্যক্তিগত তথ্য
বেহাত হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আপনি র্যাঙ্কিংয়ের কথা বলছিলেন আলোচনার এক ক্ষেত্রে। বিভিন্ন র্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন দেশের তারা নানা ক্ষেত্রে নানান র্যাঙ্কিং করে। সেখানে দেখা যায় যে বাংলাদেশের ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, প্রেস ফ্রিডম, লেবার রাইটস, প্রসপারিটির ইস্যু, ফ্রিডমের ইস্যু, এগুলো ডিক্লাইনিং। আপনি কি বলবেন? আপনাকে এটা আমি কোথাও কোথাও আপনার মতামত আমি দেখেছি, পড়েছি, বাট আমি আমার দর্শকদের জন্য যদি ছোট্ট করে 1-2 লাইন আপনি বলেন। যে অবশ্যই আমি এখানে একটা ছোট্ট তথ্যই আপনাকে দিয়ে ফেলি, তাহলে একটু সুবিধা হবে আপনারও। এখন জিনিসটা যেটা হচ্ছে যে বেশ কিছুদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের সরকারের বিরুদ্ধে একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে গ্লোবালি, এবং আমরা সন্দেহ করি এগুলোর পেছনে জিওপলিটিক্যাল কিছু কারণও ছিল। অনেককে এনগেজ করেছে এই কাজগুলি করতে। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিকভাবে খুবই সমাদৃত। হ্যাঁ, আমি ঠিক আছে, কিন্তু তারা ভিকটিম হয়েছে এই যে ডিসইনফরমেশন ক্যাম্পেইনের। আমি প্রমাণ দিচ্ছি আপনাকে, আমি এমনি বলছি, আই হ্যাভ সাম প্রুফ অফ দ্যাট। এই জন্য আমি বলছি ডিসইনফরমেশন ক্যাম্পেইনটা এমনভাবে সিন্ডিকেটভাবে করা হয়েছে যে এই প্রতিষ্ঠানগুলি এই ভিকটিম হয়েছে ট্র্যাপে পড়েছে, ওগুলোকে বাই করেছে এবং সেটা ইনপুট হিসেবে নিয়েছে। নেয়ার ফলে র্যাঙ্কিং এটা রিফ্লেকশনগুলি আসছে, এবং যারা ধরেন এটাকে করেছে এই কাজগুলো, তারাই আবার এই র্যাঙ্কিংগুলোকে আমাদের কাছে এসে ব্যবহার করার চেষ্টা করেছে। এটা 1 নম্বর প্রমাণটা আপনাকে দিই। আরএসএফকে যখন আমি বললাম তোমার রিপোর্টে আছে এরকম একটি তথ্য যেটি ভুল এবং সঠিক তথ্য এইটা, যেটা রেফারেন্স দিয়ে পাঠালাম, আরএসএফ কিন্তু এটাকে পরিবর্তন করে ফেললো, অ্যাকনলেজ করে। তো আমি আরএসএফকে ধন্যবাদ জানাই যে তারা এটাকে অ্যাকনলেজ করেছে এবং পরিবর্তন করেছে। এই যে পরিবর্তনটা করলো, তার মানে এখন আপনাকে বুঝতে হবে এরকম আরও কয়েকবার আমি পাঠাবো, কিন্তু কতগুলো আরও ভুল আছে। তার মানে যারা তাদের এই ইনফরমেশনগুলো দিচ্ছে, আরএসএফ ফেস ভ্যালুতে নিয়ে ইনপুট হিসেবে নিচ্ছে, যা রিফ্লেকশন র্যাঙ্কিং আসছে, আরএসএফ ভেরিফাই করছে না, রাইট? এবং একটা সিন্ডিকেট এখান থেকে এই তথ্যগুলি পাঠায়, ডিসইনফরমেশন ক্যাম্পেইন। তাদের পিছনে আবার অনেক মোড়লরা আছে। তো এইটার কারণে এরা ভিকটিম হয়। এটা তো ফেস ভ্যালু জিনিস। যখন চ্যালেঞ্জ করা হচ্ছে তখন কিন্তু বের হয়ে আসছে যে ভুল তথ্য ইনপুট হিসেবে ঢুকেছে। দ্যাট ইজ দ্য প্রুফ। আপনাকে সিম্পল আর একটা প্রুফ দেই, এটা সেকেন্ড প্রুফ দেয়, অনেকগুলো দিতে পারবো, আপনার সময় হবে। যেমন ধরেন এই যে আপনার আইএফজে একটা রিপোর্ট পাবলিশ করেছে, ভেরি বায়াসড একটা রিপোর্ট, ভুল তথ্যে ভরা। তো আইএফজে তো বাংলাদেশের ব্যাপারে তাদের তো কোনো ইন্টারেস্ট নেই। কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের রিপোর্ট পুরোপুরি সরকারের পক্ষে যায়, সেটা কি আপনি বায়াসড বলবেন? যদি সেটা বলবো, যদি সেখানে মিস ইনফরমেশন থাকে তার ভিত্তিতে হয়, আমি বলবো যে এখানে ভুলভাল তথ্য আছে, এটা সঠিক না। হ্যাঁ, তো একদিকে স্কিউড, বায়াস বলতে আমি সেটা বলছি, আর যেটা সঠিক সেটা সঠিক বলবো। তো এখানে আইএফজি যেটা পাবলিশ করেছে দেখেন, সেখানে তারা আইন ও সালিশ কেন্দ্রকে একটা রিপোর্টকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে তারা বলছে যে একটা নাম্বার তারা দিয়েছে যে 517 জার্নালিস্ট, হ্যাঁ, তারা বলছে যে একটা আপনার কেম আন্ডার অপারেশন অর সামথিং। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে আইন ও সালিশ কেন্দ্রের ফিগার যেটা বলছে ওই পার্টিকুলার ইস্যুতে, সেটা বলছে 283। 517 তারা পেলো কোথা থেকে? এখানে একটা মেনশন করেনি। না, তারা আইন ও সালিশ কেন্দ্রকে রেফারেন্স দিচ্ছে, কিন্তু আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্টে 517 নাই, আছে 283। একবারে মেজর, আমার বোঝাই যাচ্ছে। তো আমি যেটা বলতে যাচ্ছি যে এইখানে বেশ কিছু গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, তথ্যের গ্যাপ। আমি বিশ্বাস করি যে এই গ্যাপগুলোকে যদি আমরা মিটিগেট করতে পারি, এই র্যাঙ্কিংয়ে আপনি ইজিলি এটার রিফ্লেকশন যখন দেখবেন, আপনি দেখবেন আমরা অনেক ইমপ্রুভ করেছি। কারণ এটা একটা কমন সেন্স, আফগানিস্তানের বাস্তবতা। আমার তো এক হতে পারে না, আমি কিভাবে আফগানিস্তানের নিচে যাই। তো আমার হাতে 2 মিনিটও সময় নেই, কিন্তু আমি অন্তত 2টো প্রশ্ন আপনাকে করতে চাই। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে, দৃশ্যমান উন্নয়ন হয়েছে, আপনারা নিজেরাও বলেন, কিন্তু সরকারের পরিসংখ্যান অনুযায়ী, বিবিএসের তথ্য অনুযায়ী সামাজিক নানা সূচকে প্রায় সকল সূচকই ডিক্লাইনিং। আপনি সর্বশেষ রিপোর্ট যেটা উদাহরণ দিলাম একটা, যে 41% তারাই বলছে যে তরুণের কোনো নিষ্ক্রিয়, তাদের কোনো কাজ নাই, তাদের কোনো শিক্ষা নাই। সেই শিশু মৃত্যু থেকে বাল্যবিবাহ থেকে শুরু করে সমস্ত জায়গায় 34 লক্ষ মানুষ একবেলা খেতে পারলে পরের বেলা খাবার পায় না। এগুলো সরকারের হিসাব না। এগুলো আসলে আমি বলি আপনাকে, এগুলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেগুলো সামাজিক সূচক, এগুলো আসলে ওইগুলো ইন্ডিকেটর না।
ওগুলোতে যদি আপনি দেখেন আমাদের অর্থনৈতিক ভঙ্গুরতা, আমাদের পার ক্যাপিটা ইনকাম এবং আমাদের যে ওভারঅল যে আপনার মানব সম্পদের যে উন্নয়ন ডেভেলপমেন্ট, এটা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যার স্বীকৃতি পেয়ে আমরা এখন ডেভেলপিং কান্ট্রি হচ্ছি সব উন্নত থেকে। এটা তো জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, এটা তো ভুল না। আপনার জাতিসংঘের থেকে আপনার জেফ্রি স্যাক্স বলছে যে বাংলাদেশ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভমেন্টে, যেটা জাতিসংঘ সেট করেছে গোলগুলি, পৃথিবীর 200টা দেশই কিন্তু এটা অ্যাচিভ করার চেষ্টা করছে, উন্নত দেশও চেষ্টা করছে, কারণ উন্নত দেশ ডেভেলপড হয়েছে, এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিন্তু এখন ফোরফ্রন্টে চলে আসছে। সেখানে পরপর 6 বছর বাংলাদেশ 1 নম্বরে ছিল, যেখানে বিএনপি জামাত আমলে হ্যাট্রিক করেছে দুর্নীতি চ্যাম্পিয়নশিপে, সেখানে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভমেন্টে পরপর 6 বছর নাম্বার 1 হয়েছি গোটা বিশ্বে। কে বলছে? জেফ্রি স্যাক্স নিজে, এটা তো আমরা বলছি না। কাজে আমি মনে করি যে কে কি বলছে ওই সোর্সটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেই ইয়েটাও ইম্পর্টেন্ট। তো সেইখানে আমাদের মাতৃমৃত্যুর হার কমেছে, আমাদের লিটারেসি রেট বেড়েছে, এগুলো তো সব এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের একবারে আপনার অ্যাকসেপ্টেবল। আমি তথ্য বলছি বাংলাদেশ পরিসংখ্যান। এখন আপনি যেটা বলছেন যে ওই যে আপনার বিদেশে যাওয়ার এগুলো সাবজেক্টিভ ধরেন বিভিন্ন ধরনের সিচুয়েশন অ্যারাইজ করেছে। এখন তো একটা কঠিন বাস্তবতাও আছে, আমাদের একটা মহামারী আমরা ফেস করেছি, গোটা বিশ্বজুড়ে যুদ্ধ বিগ্রহ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, এনার্জি প্রাইস হাইক। আপনি কি জানেন, একটা তথ্য দেই, 20, 21, 22 এই 3 বছরে শুধু এনার্জি বাবদ আমাদের রেগুলার যে খরচ হয় তার উপর দিয়ে $14 বিলিয়ন এক্সট্রা খরচ হয়েছে। এই $14 বিলিয়ন আমার রিজার্ভে থাকতো। সো আমার শেষ প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশের মানুষ কবে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ভালো নির্বাচন দেখতে পাবে? নির্বাচন নিয়ে অনেক রকমের আলোচনা আছে, প্রশ্ন আছে, আমি সেই আলোচনার মধ্যে যেতে চাই না। আপনি নিজেও 2বার নির্বাচন করেছেন, আমি শিওর যে আপনি সেই রকম প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচন করতে হয়নি, সো যেটাতে আপনাকে আরো অনেক বেশি কমফোর্ট জোনে নিয়ে যেতে পারতো। সেটা কবে দেখতে পারবেন আপনি? 28 অক্টোবরের পরের পরিস্থিতি উল্লেখ করেছেন। পাল্টা অভিযোগ, আমি ওই সময় নাই, সময় থাকলে হয়তো পৃষ্ঠ করতাম, যে 28 অক্টোবরের পরিস্থিতি বিরোধীরা অভিযোগ করছে যে তাদেরকে আসলে নির্বাচন থেকে দূরে রাখবার জন্য তৈরি করা হচ্ছে, তাদেরকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন তারা নির্বাচন করলে 20,000 কি এক রাতে ছেড়ে দেওয়া হতো, এরকম কথা তিনি গণমাধ্যমে। এটা বলেনি, এটা ক্লারিফিকেশন উনি পরে দিয়েছেন, এটা গণমাধ্যমে একটু টুইস্ট করে এসেছিল। যাই হোক, এটা নিয়ে আমি বিস্তারিত যাব না, বাট আমি জাস্ট 2-4 লাইনে আপনার কাছ থেকে শুনতে চাই। আমি বলে দিই, 28 অক্টোবরের ঘটনা নিয়ে বিরোধীরা তো অনেক কথা বলবেই, কিন্তু এটা প্রমাণ কি দেয়? এই যে আমরা ভিডিওতে দেখি, হাতে নাতে প্রমাণ, পুলিশটাকে পিটিয়ে মারলো 28 অক্টোবর, কে মারলো, কেন মারলো? আপনার অ্যাম্বুলেন্সে আপনি আগুন জ্বালান কেন? আপনি পুলিশকে শুধু মাঠে রাস্তায় মারলেন না, আপনি পুলিশের হসপিটালে আক্রমণ করে আপনি আগুন জ্বালালেন কেন? তো এগুলো করার পরে আপনি এসে বলবেন যে সরকার পরিস্থিতি তৈরি করেছে, তাহলে তো আর কিছু বলার থাকে না, তো গায়ে জোরে কথা বলা, যুক্তির জোরে নয়। আর আপনার সাথে একমত যে এই ধরনের নির্বাচন করে আমিও কমফোর্টেবল না। যে নির্বাচনের দিন হরতাল ডাকা হয়, যে নির্বাচনের আগে লিফলেট বিলি করে থ্রেট করা হয় কেউ ভোটে যেতে না পারে, যে নির্বাচনের আগে রেল লাইনে স্লিপার উঠিয়ে আগুন লাগিয়ে নারী শিশু হত্যা করা হয়, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা হয় যাতে নির্বাচন না যায়, এই নির্বাচনে আমি কমফোর্টেবল না। আমি একটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন চাই, যে নির্বাচনে সবাই নির্বাচনে আসবে, আমরা সবাইকে নির্বাচনে আসতে আহ্বান জানিয়েছি এবং সেই নির্বাচন আমিও করতে চাই। কিন্তু আজকে এই নির্বাচন করার জন্য আমরা যতগুলো রিফর্মস ইনিশিয়েটিভ নিয়েছি, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, স্বচ্ছ করা, স্ট্রেংথেন করা, সেইখানে আমরা একটা রেসিপ্রোকেশন বা কোঅপারেশন পাইনি বিরোধী পক্ষ বা ইভেন সিভিল সোসাইটি থেকে। একতরফা কথা শুধু বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া উপায় নেই। কেন? আমরা যে 82টা ইনিশিয়েটিভ নিয়েছি সেগুলো একটু পর্যালোচনা করে যদি বলতেন হ্যাঁ এগুলো করার ফলে এতটুকু আমরা এগিয়েছি, কিন্তু আরও কিছু কাজ করা দরকার, এগুলো করা যেতে পারে, তাহলে একটা পজিটিভ এনগেজমেন্ট পাওয়া যেত, আমরা একটা লং টার্ম সলিউশনে যেতে পারতাম। সেটা তো আমরা কোথাও পেলাম না, আমরা একতরফাই করে গেছি। তো ওই যখন রেসিপ্রোকেশন অ্যান্ড কোঅপারেশন আসবে, তখন আপনি যে আকাঙ্ক্ষার নির্বাচনের কথা বলছেন, তখন আমি একক দায়িত্ব নিয়ে যতটুকু আজকে পাচ্ছি পুরোটাই আমাদের চেষ্টায় আমরা করছি। বাকিরা কোঅপারেট না করলে ওইটা তো আপনি পাবেন না। আজকে ডোনাল্ড ট্রাম্প যে আচরণ করেছে তার ফলে আমেরিকাতে কি অবস্থা হয়েছে, তো আচরণ ধরেন জর্জ বুশ বা অ্যাল গোর যে আচরণ করছে, দুই পক্ষ থেকেই রেসপন্সিবল আচরণ করতে হবে। এক পক্ষ করবে আরেক পক্ষ আগুন জ্বালাবে, তাহলে কিন্তু হয় না। সামনে আরও কথা বলবো আপনার সঙ্গে। অনেক ধন্যবাদ মিস্টার মিনিস্টার আমার সঙ্গে এই সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলেন বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আরাফাত, এবং তিনি নানা বিষয় নিয়ে কথা বলেছেন। অনেক বিষয় নিয়ে আমরা কথা বলতে পারিনি সময়ের অভাবের কারণে।
দেশে গণতন্ত্র, মানবাধিকার, সিভিক স্পেস এইসব বিষয় নিয়ে আরও কাজ করবার সুযোগ আছে। একজন রাজনীতিক হিসেবে তিনি কাজ করবেন, কিন্তু তার কাছে প্রধান যেটি চাওয়া তথ্য সম্প্রচার মন্ত্রী হিসেবে, সেটি হচ্ছে যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখবেন, অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে নিশ্চিত করবার জন্য তিনি ভূমিকা রাখবেন, এবং অবশ্যই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, রিউমার, প্রোপাগান্ডা, ফেক নিউজ এগুলোকে প্রতিরোধ করবার জন্য তিনি ভূমিকা রাখবেন। তবে সেটা যেন অবশ্যই নির্মোহ, নিরাসক্তভাবে হয়। কোনো বিশেষ ক্ষেত্রে করবেন, কোনো বিশেষ ক্ষেত্রে না করবেন, সেটিও তার কাছে আমাদের প্রত্যাশা থাকবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।